হ্যালো ভিউয়ার্স, আমি তোফাইলুর রহমান। আমি পলমল গ্রুপের টেকনিক্যাল ম্যানেজার হিসেবে আছি ফায়ার অ্যান্ড সেফটি ডিভিশনে। তো আজকে আমি একটা ভিডিও বানাবো ফায়ার হাইড্রেন্ট সিস্টেম সম্পর্কে। নর্মালি আমি এখন একটা পাম্প রুমে আছি। তো ফায়ার হাইড্রেন্ট রুমের পাম্প রুমের কী কী জিনিস থাকে, কোন ইকুইপমেন্টের কী কাজ, সে বিষয়ে কিছু কথা বলবো আজকে। তো শুরুতেই বলে নিচ্ছি যে এইখানে আমাদের তিনটা পাম্প আছে। একটা হচ্ছে ইলেকট্রিক্যাল পাম্প, আরেকটা হচ্ছে ডিজেল জেনারেটর, আরেকটা হচ্ছে জকি পাম্প। তো তিনটা পাম্পেরই তিন রকম কাজ। যেমন জকি পাম্পটা হচ্ছে সবসময় প্রেশার মেনটেন করবে, প্রেশার মেনটেন্যান্স পাম্প। আর ইলেকট্রিক্যাল পাম্পটা হচ্ছে আমার নর্মালি মেইন পাম্প। তারপরে স্ট্যান্ড বাই পাম্প হিসেবে জেনারেটর আছে। আমরা প্রথমে ইলেকট্রিক্যাল পাম্প দিয়ে হয়তো আগুন লাগলে আমরা ফাইট করব, কিন্তু ইন কেস অফ যদি ইলেকট্রিসিটিতে প্রবলেম হয় তখন আমরা ইলেকট্রিসিটির প্রবলেমের কারণে হয়তো আমরা ওই যে ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যাবে, তখন ডিজেল পাম্প তার ব্যাটারির সাহায্যে ইঞ্জিন স্টার্ট হবে এবং সেভাবেই এটা চলবে। তো আমি শুরুতেই পরিচয় করে দিচ্ছি যে এগুলো হচ্ছে আমাদের পাম্পের কন্ট্রোলার। যে এটা হচ্ছে একটা জকি পাম্প কন্ট্রোলার। তো এই জকি পাম্প কন্ট্রোলারটা হচ্ছে জকি পাম্প কন্ট্রোল করার জন্য। আর এটা হচ্ছে একটা ডিজেল কন্ট্রোলার। তো ডিজেল কন্ট্রোলারে আমি দেখাচ্ছি একটু ভিতরে যে এইখানে এটা একটা চার্জার, যেটা হচ্ছে ব্যাটারি চার্জ করে। এখানে আরেকটা চার্জার আছে, দুইটা চার্জার দেওয়া হয়েছে স্ট্যান্ড বাই হিসেবে একটা, যাতে একটা কোনো কারণে ফেল করলে আরেকটা চার্জার ব্যাকআপ দিবে। আর এখানে কিছু ব্রেকার আছে, এই যে ব্যাটারি বন্ধ করার জন্য, প্যানেলের পাওয়ার বন্ধ করার জন্য, সব কিছুর জন্য এখানে একটা আছে। তো এখানে মোটামুটি এইখানে এগুলো সবসময় অন থাকতে হবে, অন পজিশনে। আর এইখানে একটা ডায়াগ্রাম আছে, এই যে এইখানে ডায়াগ্রামের মাধ্যমে কোথায় কি কানেকশন কিভাবে লাগানো হয়েছে তার একটা ডিটেলস এখানে আছে। তো আবার একটু দেখাই ওপরে, এইখানে হচ্ছে আমাদের তিনটা বাটন আছে। যে একটা হচ্ছে ম্যানুয়ালি স্টপ, একটা হচ্ছে ম্যানুয়ালি স্টার্ট, একটা হচ্ছে ম্যানুয়ালি স্টার্ট। আর এটা হচ্ছে একটা সুইচ, যেটা হচ্ছে আমার কোন মোডে রাখবো আমি ইঞ্জিনটাকে, কন্ট্রোলারটাকে, সেটা আমি এটা দিয়ে সিলেক্ট করব। হয় আমি যদি ইঞ্জিন অফ করে দিই তাহলে অফ মোডে রাখবো, আর যদি আমি অটোতে রাখি তাহলে এখন আমার সিস্টেম অটোতে আছে। কোনো কারণে যদি আগুন লাগে বা কিছু হয় তখন আমার এটা অটোমেটিক্যালি ইঞ্জিন স্টার্ট হবে। আর আমি যদি এমনি টেস্ট করি বা টেস্ট বেসিসে যদি চালাই, সেক্ষেত্রে আমি এটা হ্যান্ড অপশনে দিয়ে তারপরে আমি এদিক দিয়ে স্টার্ট করবো ইঞ্জিন। যেহেতু আমার দুইটা ব্যাটারি আর দুই সেট ব্যাটারি আছে, দুই সেট স্টার্টার আছে, সেই হিসেবে আমি যে কোনো একটা দিয়ে স্টার্ট করলেই হবে। এটা দিয়ে স্টার্ট করতে পারবো, এটা দিয়ে স্টার্ট করতে পারবো। তো ম্যানুয়ালি যদি স্টার্ট হয় সেক্ষেত্রে আমি ম্যানুয়ালি এটা দিয়ে স্টপ করতে পারবো। তো যখন আমি ম্যানুয়ালি চালাবো অবশ্যই এটা হ্যান্ড মোডে রাখবো, হ্যান্ড মোডে রেখে তারপর হচ্ছে আমি ইঞ্জিন চালাবো। এক্ষেত্রে একটু বলে রাখি, এখানে ইঞ্জিনের একটা কন্ট্রোলার আছে, যে হচ্ছে এখানে একটা অটো মোড অথবা ম্যানুয়াল মোড। আমি এখানে যখন অটো ম্যানুয়াল চেঞ্জ করব, এখানে সবসময় অটো থাকবে। যদি কোনো কারণে আমি অটো থাকবে, সবসময় অটো থাকবে। যদি কোনো কারণে ম্যানুয়াল দিই, সেক্ষেত্রে অবশ্যই আমার ওই কন্ট্রোলার যেখানে আছে, আরেকটা কন্ট্রোলার, এটা ডিজেল ইঞ্জিনের কন্ট্রোলার, তো ওই কন্ট্রোলারটা অবশ্যই বন্ধ রাখতে হবে। কারণ একটা কন্ট্রোলারের সাথে আরেকটা কন্ট্রোলার খুব সিঙ্ক্রোনাইজিং হয়তো লাগানো আছে, ওই কন্ট্রোলারটার মাধ্যমে এই কন্ট্রোলারটাকে অপারেট করা হয়। তো যদি আমি এটাকে ম্যানুয়াল দিয়ে রাখি আর ওখানে অটো রাখি, তাহলে এই কন্ট্রোলারে আমার রিলেটিভলি প্রবলেম হবে। সুতরাং আমি এটা অপারেটিং কখনোই করবো না। যদি করি সেক্ষেত্রে অবশ্যই ওটাকে আগে অফ মোডে রাখবো। অফ মোডে রেখে তারপরে আমি ম্যানুয়াল দেবো। ম্যানুয়াল দিয়ে আমি এটা দিয়ে ইঞ্জিন ব্যাটারি 1, এখানে আমার 2 সেট ব্যাটারি আছে, যে কোনো এক সেট ব্যাটারি দিয়ে স্টার্ট করতে পারবো। কারণ আমার এখানে স্টার্টার, এটাকে বলে সেলফ স্টার্টার ইঞ্জিনের। এই সেলফ স্টার্টারটা হচ্ছে এখানে একটা আছে, ওই পাশে একটা আছে, দুইটা সেলফ স্টার্টার আছে। তা আমি যে কোনো একটা স্টার্টারে ইঞ্জিন স্টার্ট করতে পারবো। আর এটা হচ্ছে একটা সলিনয়েড ভালভ, স্টপার সলিনয়েড বলে। এটা হচ্ছে ইঞ্জিন বন্ধ করার ক্ষেত্রে কোনো দিন যদি কোনো কারণে ইঞ্জিন ফেল করে বন্ধ না হয়, সেক্ষেত্রে অটো কাজ না করে আমরা এটাকে টান দিয়ে ধরে রেখেও ইঞ্জিন বন্ধ করতে পারি। আরেকটা জিনিস বলি, এখানে আমি যখন ব্যাটারি 1 অথবা ব্যাটারি 2 আমি যদি এটা ম্যানুয়াল দিই, ম্যানুয়াল মোড করে ওটাকে অফ করে দিব। অফ করে দিয়ে আমি এখান থেকে ইঞ্জিনটা চালাইতে পারবো, হয় ব্যাটারি 1 দিয়ে চালাতে পারবো অথবা ব্যাটারি 2 দিয়ে চালাতে পারবো। যদি চলে ইঞ্জিন, তখন আমি এটা দিয়ে আবার ম্যানুয়ালি স্টপ করতে পারবো। এই কন্ট্রোল প্যানেল দিয়েই আমি ইঞ্জিনটাকে অ্যাকচুয়ালি রান করতে পারি। তারপরে এই কন্ট্রোলার থেকে আমাদের আরেকটা ওখানে মেইন কন্ট্রোলার আছে, যেটার মাধ্যমে আমরা ডিজেল পাম্পের কন্ট্রোলিংটা করে থাকি। তো এখানে আমি নর্মালি সবসময় অটোমেটিক রাখবো। ম্যানুয়াল করলে অবশ্যই ওটা আগে অফ করে দিব। অফ করে দিয়ে তারপর হচ্ছে ইঞ্জিনটা চালাইতে পারি। এখানে আমি ব্যাটারি দেখাচ্ছি, যে 2 সেট ব্যাটারি আছে। এটা হচ্ছে ডিজেল ইঞ্জিন আমার। তো এখানে ইঞ্জিনের কিছু বিষয় আগে একটু বলি, যে আমার যদি কোনো কারণে যদি ইঞ্জিন স্টার্ট না হয়, তো এখানে আবার আমার দুইটা আছে, এগুলোর মাধ্যমে আমি ইঞ্জিন স্টার্ট করতে পারবো। যে দেখা গেছে অটো ম্যানুয়াল সব কিছু ফেল করছে, তখন আমি এটার মাধ্যমেও ইঞ্জিন স্টার্ট করতে পারি।
যা কন্ট্রোলিং বিষয়টা আবার একটু পরে বলি, আবার আগে একটু ইলেকট্রিক্যাল পাম্পটাও একটু দেখাই দিয়ে আসি। যে এখানে আরেকটা কন্ট্রোলার আছে হচ্ছে ইলেকট্রিক্যাল পাম্পে, যে এটা হচ্ছে একটা ইলেকট্রিক্যাল কন্ট্রোলার। এটা নর্মালি স্টার্ট বাটনের মাধ্যমে স্টপ করতে পারি, স্টপও করতে পারি। এটা অন থাকা অবস্থা মানেই হচ্ছে আমার এখানে সিস্টেমে অটো আছে। এখন আমার যদি কোনো কারণে পানি ড্রপ হয় তাহলে আমার ইলেকট্রিক্যাল পাম্পটাই সবার আগে চালু হবে। জকি পাম্প চালু হবে, জকি পাম্প তো পারবে না, কারণ তার ওরকম ক্ষমতা নাই, ক্যাপাসিটি নাই। পানি বেশি ছাড়লে তখন আমার ইলেকট্রিক্যাল পাম্প চালু হবে। ইলেকট্রিক্যাল পাম্প চালু হলে ইলেকট্রিক্যাল পাম্পই সবসময় ফাইট করার কথা, কিন্তু যেহেতু অনেক সময় ইলেকট্রিসিটির আগুন লাগতে পারে বা হচ্ছে ইলেকট্রিসিটি থাকতে পারে, তো সেই হিসেবে আমরা ইলেকট্রিসিটি বন্ধ করে দিই। সুতরাং আমরা এটা হয়তো বন্ধই করে দিব, তখন আমরা ডিজেল পাম্পের মাধ্যমে ফাইট করব। তো অ্যাকচুয়ালি এখানে স্ট্যান্ড বাই পাম্প হিসেবে ডিজেল পাম্প আছে। ডিজেল পাম্প আমার যে কোনো অবস্থাতেই রান করতে পারবে, তার 2 সেট ব্যাটারি আছে, সব কিছুই ডাবল করে দেওয়া হয়েছে যাতে কোনো কারণে ডিজেল ইঞ্জিন ফেল না করে। আর ইলেকট্রিক্যাল পাম্পের ক্ষেত্রে একটু বলি, এইখানে অ্যাকচুয়ালি কিছুই নাই, যে হচ্ছে আমি এখানে একটা স্টার্ট বাটন আছে, একটা স্টপ বাটন আছে। আমি স্টার্ট স্টপের মাধ্যমে আমি এটাকে অটো মানে ম্যানুয়ালি চালাতে পারি। আর এখানে আমার অটো করা আছে, এটা অন থাকা মানে অটোতে থাকা। আর এটা যদি আমি অফ করি সেক্ষেত্রে একটু দেখাই ভিতরে, যে এইখানে হচ্ছে একটা মেন ব্রেকার আছে, মেন ব্রেকার, আর হচ্ছে এখানে একটা মাদারবোর্ড আছে, আর এখানে হচ্ছে একটা ডিসপ্লে ইউনিট। তো এইটার মাধ্যমে একটা এই যে এখানে ফায়ার অ্যালার্ম প্যানেলের সাথে ইন্টিগ্রেশন করা আছে। এই ইয়েগুলো হচ্ছে রিলে, এডিশনাল রিলে, এগুলোর মাধ্যমে ইঞ্জিন রান, তারপরে হচ্ছে ফেস ফেলিওর অথবা হচ্ছে অয়েল এই ধরনের কানেকশনগুলো এইখান থেকে নেওয়া হয়। তো এখানে আবার একটা সুইচ আছে, যেটা হচ্ছে ইমার্জেন্সি সুইচ। কোনো কারণে যদি ইঞ্জিন সব কিছু ফেল করলো, যে এখানে আমার কন্ট্রোলার বোর্ড পুড়ে গেছে, কোনো কারণে ইঞ্জিন চলতেছে না, আমার ফ্যাক্টরিতে আগুন লাগছে, ইমার্জেন্সি আমার চালাইতেই হবে, তখন আমি হয়তো এই বাটনটা টেনে আমি আমার ইঞ্জিন চালু করতে পারবো। এটা হচ্ছে ইমার্জেন্সি। ইন কেস অফ ইমার্জেন্সি কোনো কিছুই যদি কাজ না করে, সেক্ষেত্রে আমি এটার মাধ্যমে ইঞ্জিনটা মোটরটা চালাইতে পারবো। এটা হচ্ছে একটা বিষয়। আর একটু বলি যে হচ্ছে এখানে এটা সবসময় অটো মোডে থাকবে। অটো মোডে না হলে ফ্যাক্টরি যখন ইমার্জেন্সিতে ইঞ্জিন চালু হবে না। আর এখানে বলি একবার বলছি যে হচ্ছে যে জকি পাম্প সবসময় প্রেশার পাম্প, এটা প্রেশারটা মেনটেন করবে, যে কখনোই প্রেশার কম আর বেশি হবে না। তো এখন একটু এদিকে বলি যে এটা হচ্ছে ইলেকট্রিক্যাল মোটর। এটা হচ্ছে একটা বড় 1250 জিপিএমের মোটর, এটা হচ্ছে নাফকো ব্র্যান্ডের। তো 1250 জিপিএমের পাম্পের এখানে আমরা একটু দেখি যে হচ্ছে এখানে হচ্ছে এটা হচ্ছে ডিসচার্জ প্রেশার গ্যাস, ডেলিভারি প্রেশার গ্যাস বলে এটাকে। তো এখানে ডেলিভারিতে পাম্পের এই যে এটা হচ্ছে পুরো পাম্প সেটের ডেলিভারিতে একটা প্রেশার গ্যাস আছে, আর সাকশনে একটা প্রেশার গ্যাস আছে। সাকশনেরটা হচ্ছে মাইনাস, এই যে -30 পর্যন্ত আছে। তো এটা হচ্ছে মাইনাস প্রেশার গ্যাসও বলে। আর এটা হচ্ছে আবার এটা ডেলিভারি প্রেশার গ্যাস, এটা নর্মাল প্রেশার গ্যাস। তো এখন আমি সেটআপটা সম্পর্কে একটু বলি। প্রথমেই এখানে হচ্ছে এটা হচ্ছে একটা সাকশন, আমার এটা হচ্ছে রিজার্ভার। তো এই পাশ থেকে রিজার্ভার থেকে আমার এখানে প্রথমে এটা হলো সাকশনের প্রথম গেট বাল্ব। এই রিজার্ভার থেকে পানি এই গেট বাল্বের মাধ্যমে এখানে আসে, যেটা ওয়াইস্টেনার এখানে একটা ছাঁকনি আছে। এই ছাঁকনিটা 2 মাসে একবার যদি রিজার্ভার ময়লা হয় তাহলে খুলে পরিষ্কার করতে হয়, নাহলে এই ছাঁকনিটা দেওয়া হয়েছে, এখানে যদি কোনো ময়লা আসে তাহলে এটা এই ওয়াইস্টেনারে এসে জমা হওয়ার পরে তারপরে এখানে আমার এখানে আসে এদিক দিয়ে পানি পাম্পের মাধ্যমে এটা ডেলিভারিতে চলে যায়। ওটা হচ্ছে আমার ডেলিভারি লাইন। তো এখানে এটাকে বলা হচ্ছে ফ্লেক্সিবল। এটা ইউজ করা হয় ইঞ্জিন যদি কাঁপে বা কোনো কম্পন হলে, যাতে সিস্টেমের পাইপের সাথে কম্পনটা সিস্টেম যাতে কোনো কারণে টান না পায়, এই জন্য এটা ইউজ করা হয়েছে। আর ওয়াইস্টেনার ইউজ করা হয়েছে রিজার্ভারে যদি কোনো ময়লা থাকে তাহলে ময়লাটা যাতে পাম্পের ইম্পেলারে না যেতে পারে, পাম্পের ইম্পেলারে গেলে ময়লা ইম্পেলার ভেঙে যাবে, এজন্য এখানে একটা ওয়াইস্টেনার লাগানো হয়েছে। এই ওয়াইস্টেনারের ভিতরে একটা ছাঁকনি আছে, ছাঁকনির কারণে কোনোভাবেই ওদিকে ময়লা যাবে না। আর এখানে এই গেট বাল্বটারে আমরা ইন্টারফেসিং করছি। কোনো কারণে কেউ যদি মনের অজান্তে গেট বাল্ব বন্ধ করে রাখে, তো সেই ক্ষেত্রে অবশ্যই গেট বাল্ব বন্ধ করে রাখলে আমরা একটা সিগন্যাল পাবো ফায়ার অ্যালার্ম প্যানেলে। এই ফায়ার অ্যালার্ম প্যানেলের সাথে মডিউলের মাধ্যমে আমরা এটা ইন্টিগ্রেশন করে রাখছি। এটা বন্ধ করলেই আমরা প্যানেলে সিগন্যাল পাবো যে হচ্ছে আমার বাল্ব বন্ধ আছে। কোনোভাবেই এটা বন্ধ রাখা যাবে না, সবসময় এটা চালু অবস্থায় থাকতে হবে। আমাদের যে উইকলি চেকলিস্ট আছে ওখানেও আমরা এগুলো হয়তো চেক করবো যে আমাদের কোনো বাল্ব বন্ধ আছে কিনা, কোনো বাল্ব খোলা আছে কিনা। আমাদের চেকলিস্টে যে অপশনগুলো আছে এগুলো ফিল আপ করলেই আমি হয়তো এগুলো সবগুলো অপশনই পাবো। তো এটা হচ্ছে একটা ইলেকট্রিক্যাল মোটরের প্রথমে এই যে সাকশন পাইপ, সাকশনের বাল্ব, তারপর হচ্ছে ওয়াইস্টেনার ফ্লেক্সিবল এবার পাম্পের পরে আমি চলে যাচ্ছি। এখানে একটা আমার ছোট্ট পিআরবি আছে, প্রেশার রিলিফ ভাল্ব, এটার কেসিং পিআরবি বলে, ছোট্ট পিআরবি। এই যে ওই অংশটা আমি একটু দেখাচ্ছি, যে এইটাকে বলে হচ্ছে কেচিং পিআরবি।
এটার মাধ্যমে আমি প্রেশারটা এদিক দিয়ে যদি ইনকেস খুব বেশি হয় ইলেকট্রিক্যাল মোটরের থেকে, তখন আমি এদিক দিয়ে হয়তো রিলিজ করে দিতে পারবো। যদি ওটা লাগে না, আমরা লাগাইছি ওরা ওভার সেফটি। তারপরে এখানে হচ্ছে একটা ইয়ে আছে, আবার হচ্ছে ফ্লেক্সিবল। এই ফ্লেক্সিবল পাইপের মাধ্যমে হচ্ছে আমরা এখানে যে যদি কোনো ভাইব্রেশন হয় ইঞ্জিনে, যাতে এটা উপরের দিকের সাথে সিস্টেমে আমার কোনো হ্যাম্পার না করে, এই জন্য এটা লাগানো হয়েছে। এখানে একটা শর্ট পাইপ, তারপরে হচ্ছে আমরা আবার নন রিটার্ন ভালভ। এই নন রিটার্ন ভালভের কাজ হচ্ছে পানি উপরের দিকে যাবে শুধু, যখন ইঞ্জিন চালু হবে সাকশন থেকে পানি এনে উপরের দিকে দিবে, কিন্তু কোনো কারণেই পানিটা আবার নিচের দিকে ব্যাকফ্লো হবে না। কারণ হচ্ছে এখানে ওয়াইস্টেনার আছে, ওয়াইস্টেনার থাকার ফলে পানি খালি উপরে যাইতে পারবে। উপরের সিস্টেমে যত পানি আছে এটার আবার নিচের দিকে প্রেশার আসতে পারবে না, কারণ এটা তখন এই নন রিটার্নের মাধ্যমে আটকা থাকে। এখানে একটা ভালভ আছে এরকম ঢাকনা, যেটা এইভাবে খুলে পানি যায়, আবার যখন পানি যাওয়া বন্ধ হয় তখন আবার সাথে সাথে এটা পড়ে যায়, তখন এটা বন্ধ থাকে। এটা হচ্ছে নন রিটার্নের কাজ। তারপর হচ্ছে একটা গেট ভালভ, এটাও আমরা আবার ফায়ার অ্যালার্ম সিস্টেমের সাথে ইন্টারফেসিং করছি, যার কারণে এটা যদি কেউ বন্ধ করে কোনো কারণে, তখন এটার সিগন্যালটা আমাদের ইয়েতে যাবে। তো এটা হচ্ছে একটা সেন্সিং লাইন। সেন্সিং লাইনে কোনো বাল্ব থাকতে পারবে না। তো সেন্সিং লাইনের মাধ্যমে আমরা এই জিনিসটা আমরা ইয়েতে নিয়ে গেছি, যে হচ্ছে কন্ট্রোলারের সাথে কানেকশন, তো এখানে আরেকটা বলে রাখি যে হচ্ছে এটা হচ্ছে ইলেকট্রিক্যাল গেল। এবার হচ্ছে জোকি পাম্প, আমরা জোকি পাম্পটা একটু দেখি। তো এটা গেছে হচ্ছে সিস্টেমে, ইলেকট্রিক্যালের লাইনটা লাস্টে গেছে হচ্ছে সিস্টেমে, যে হেডারটা একটু দেখি আমরা। এই যে হেডারে গেছে, ওই যে উপরের যে হেডার আছে ওই হেডারে হচ্ছে ইলেকট্রিক্যাল পাম্পটা কানেকশন আছে। এবার জোকি পাম্পও সেম, দেখি জোকি পাম্পের হচ্ছে এখানে একটা গেট বাল্ব আছে। এই যে শুরুতেই একটা গেট বাল্ব, এটা হচ্ছে আড়াই ইঞ্চি গেট বাল্ব। এই গেট বাল্বের পরে আবার সেম একটা ওয়াইস্টেনার আছে, ওয়াইস্টেনার দেওয়া হয়েছে জোকি পাম্পে, যাতে কোনো ময়লা না আসতে পারে সেজন্য দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে আবার একটা ফ্লেক্সিবলের পরে একটা হচ্ছে এটাকে বলা হচ্ছে রিডিউসারের পরে হচ্ছে আমার পাম্পের পরে আবার রিডিউসার, তারপর আবার একটা ফ্লেক্সিবলের মাধ্যমে নন রিটার্ন ভালভের কাজটা একবার বললাম, যে হচ্ছে পানি উপরের দিকে যাবে, একদিকে ফ্লো হবে, নিচের দিকে পানি নামবে না, এই জন্য লাগানো হয়েছে। আর এটা গেট বাল্ব। তারপর হচ্ছে এটা সরাসরি সিস্টেমে চলে গেছে। তারপরে আবার সেমভাবে আরেকটা আছে, এটা হচ্ছে জোকি পাম্প। আর এদিকে হচ্ছে ডিজেল পাম্পের এদিকে দেখাচ্ছি যে হচ্ছে এদিকে আবার সাকশন পাইপ। তারপরে হচ্ছে এটা হচ্ছে সাকশনের গেট বাল্বের থেকে হচ্ছে এখানে ওয়াইস্টেনার, একটু দূরে থেকে করি। তো ওয়াইস্টেনার পর হচ্ছে এটা হচ্ছে ফ্লেক্সিবলের পরে এখানে হচ্ছে আমার ডিজেল ইঞ্জিনের ডিজেল পাম্পের থেকে আমরা সরাসরি হচ্ছে আবার ফ্লেক্সিবল, নন রিটার্ন, তারপরে গেট বাল্ব হয়ে সিস্টেমে চলে গেছে। তো তিনোটা সিস্টেমই ইন্টারকানেক্টেড, কিন্তু তিনোটা পাম্প কখনোই একসাথে চলবে না। নর্মালি চললে জোকি পাম্প চললে ইলেকট্রিক্যালের সাথে সমস্যা হয় না, কিন্তু চলে না। সিস্টেমটা আমাদের এমনভাবে সেট আপ করা যে হচ্ছে যখন সিস্টেমে কোনো কারণে প্রেশার ড্রপ হবে, তখন জোকি পাম্প আমার প্রেশারটা ঠিক করে রাখবে, এবং তার একটা সেটিং পয়েন্ট প্রেশার আছে, যেমন 130 থেকে 150 স্টার্ট হবে, 130-এ 150-তে গিয়ে বন্ধ হয়ে থাকবে। জোকি পাম্প কখনো নর্মালি প্রেশার লস না হলে চলবে না। আর জোকি পাম্প যদি কোনো কারণে ফেল করে, দেখা গেছে আমার কোথাও আগুন লাগছে, কেউ হোস বক্স থেকে পানি ছাড়ছে, তাহলে অটোমেটিক আমার ইলেকট্রিক্যাল মোটর চালু হয়ে যাবে। ইলেকট্রিক্যাল মোটর দিয়ে আমরা ফাইট করব নর্মালি। যদি দেখা গেছে না এটা ইলেকট্রিক্যালের আগুন, আমরা ইলেকট্রিসিটি বন্ধ করে দিছি, ইলেকট্রিক মোটর বন্ধ হয়ে গেছে, অথবা ইলেকট্রিক্যালের লাইন পুড়ে গেছে, ইলেকট্রিক্যালের মোটরটা অটো বন্ধ হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমার ডিজেল পাম্পটা চালু হবে, এবং ডিজেল পাম্পটা কন্টিনিউ চলতে থাকবে। এবং ইনশাল্লাহ এটার ভিতরেও ওই সব কিছুই আছে। তিনোটা পাম্পের সেট আপই সব কিছুই একই রকমই, সব যেমন সাকশনে বাল্ব, ডেলিভারিতে বাল্ব, নন রিটার্ন, সবগুলোর সিস্টেম প্রায় একই। আর এখানেও একটা যে ডিজেলেও একটা সাকশন আছে, যেটা হচ্ছে নেগেটিভ প্রেশার, এই যে দেখাচ্ছে নেগেটিভ প্রেশার। তো এরকম এটা আবার ডেলিভারিতে একটা প্রেশার গেজ আছে। তো এইভাবে, আর এখানে ডিজেলের সাথে আলাদা করে একটা পিআরবি লাগানো হয়েছে। এই পিআরবিটার কাজ হচ্ছে অ্যাকচুয়ালি যদি ডিজেলের যদি প্রেশার বেশি হয়, লাইনে যদি সিস্টেমে প্রেশার যদি সে পরিমাণের তুলনায় রিকোয়ারমেন্টের তুলনায় বেশি দেয়, তাহলে সেটা হচ্ছে এটার মাধ্যমে আবার এটা যে ব্যাকভাবে এই যে রিজার্ভারে চলে যাচ্ছে, এটার মাধ্যমে হচ্ছে আমার যদি বাড়তি কোনো প্রেশার থাকে সিস্টেমে, সেই প্রেশারটা আমার এটার মাধ্যমে আমি ইয়েতে ফেলে দিব। আর এখন এই যে সেন্সিংয়ের যে বিষয়টা, এই সেন্সিং লাইনের এই যে এটা যে লাগছে হচ্ছে ডিজেলের এই যে নিচে একটা ট্রান্সডিউসার আছে। ট্রান্সডিউসার হচ্ছে ইলেকট্রনিক সিগন্যাল করে, যে হচ্ছে সে সিস্টেমে কত প্রেশার আছে বা কি, সেই জিনিসটা হচ্ছে সে করতে পারে। আর এখানে একটু দেখাচ্ছি, এটা হচ্ছে একটা ডিজেল ট্যাঙ্ক, এটা হচ্ছে ডিজেল ট্যাঙ্ক। এই ডিজেল ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে 1000 লিটার বা হচ্ছে 250 গ্যালন। তো এটা হচ্ছে আমাদের ওই যে পাম্পের সাথেই আসছে। এটা লাইনও আমার এদিক দিয়ে চলে আসছে, এদিক দিয়ে আইসা দেখা গেছে এখানে একটা ইনলেট আছে, একটা আউটলেট আছে। তো দুইটা লাইন দুই পাশ দিয়ে
একটা হচ্ছে ইঞ্জিনের তেল, একটার মাধ্যমে ইঞ্জিনে তেল আসে, আরেকটার মাধ্যমে ইঞ্জিন থেকে যদি কোনো কারণে ব্যাক আসে। আর এখানে একটা সেটআপ আমি দেখাচ্ছি। এখানে হচ্ছে এটা হচ্ছে হট ওয়াটারের লাইন। ইঞ্জিন যখন চলে এটা খুবই ইম্পর্ট্যান্ট ইঞ্জিনের জন্য, যে ইঞ্জিনের অবশ্যই এই যে হট ওয়াটারের যে লাইন থাকে, এই হট ওয়াটারের লাইনটা এদিক দিয়ে আসে, এখানে একটা ওয়াইস্টেনার আছে, এখানে একটা গেট বাল্ব আছে, একটু ইয়ে করে এই যে ওয়াইস্টেনার আছে, আর এটা হচ্ছে এটা বল বাল্বের মাধ্যমে এদিক দিয়ে পানি এসে এদিক দিয়ে যায় ইঞ্জিনে যায়। এটা হচ্ছে র ওয়াটার লাইন ইনলেট। তো এটার মাধ্যমে ইঞ্জিনটা কুলিং করে ওই দিক দিয়ে আসে, আবার এদিক দিয়ে পানিটা ড্রেন হয়ে চলে যায় ড্রেনে। এটাও র ওয়াটার আউটলেট। এটা হচ্ছে ইনলেট, এটার মাধ্যমে ইঞ্জিন থেকে ইঞ্জিনে পানি ঢুকে ইঞ্জিন ঠান্ডা রাখার জন্য, আর এদিক দিয়ে আউটলেটের মাধ্যমে এদিক দিয়ে ইঞ্জিনে চলে যায়। এখন কোনো কারণে যদি এখানে ওয়াইস্টেনারে ময়লা জমা থাকে, এই যে এখানে একটা ওয়াইস্টেনার আছে, তো এই ওয়াইস্টেনারে যদি ময়লা জমে, তাহলে আমরা এই নাট খুলে এটার আমরা পরিষ্কার করতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের এগুলো বন্ধ থাকতে হবে, যেমন এখন বন্ধ আছে, বন্ধ করে আমরা এগুলো খুলে তখন আমরা এটা পরিষ্কার করবো, করে আবার এটা জায়গায় রেখে দিব। তো হচ্ছে এখানে আমরা যে সবসময় যখন ইঞ্জিন চালাবো তখন আমরা অবশ্যই এখানে একটা প্রেশার গ্যাস আছে, এই প্রেশার গ্যাসটা দেখবো যে এখানে আমার প্রেশার বাড়তেছে কিনা, পানি যাচ্ছে কিনা। আমি যদি এদিক দিয়ে যদি র ওয়াটার লাইন থেকে যদি পানি না আসে, তাহলে আমার প্রেশার জিরো থাকবে, সেক্ষেত্রে আমার ইঞ্জিনের সমস্যা হবে, আমরা সাথে সাথে ইঞ্জিন বন্ধ করে দিব। সেক্ষেত্রে আমরা এসে প্রথমে এগুলো বন্ধ করে, যদি আমাদের ইমার্জেন্সি হয়, ফ্যাক্টরিতে যদি আগুন লাগা অবস্থায় থাকে, তাহলে আমাদের একটা ইমার্জেন্সি লাইন আছে, এটা বন্ধ করে দিয়ে আমরা এটা খুলে দিব, কারণ এই ওয়াইস্টেনার হয়তো পরিষ্কার থাকবে, তখন এটা দিয়ে আমাদের ইঞ্জিন চালাবো। কারণ ইমার্জেন্সির সময় এটা পরিষ্কার করার মতো সময় হয়তো আমরা পাবো না, কিন্তু আমরা এমনি মান্থলি যখন চেক করবো তখন আমরা এই ওয়াইস্টেনারটা পরিষ্কার করে দিব। তো এখানে অনেকগুলো ওয়াইস্টেনার আছে, ওয়াইস্টেনারের কাজে হচ্ছে ছাঁকনি, সে ময়লা পরিষ্কার করে। তো যদি কোনো কারণে ওয়াইস্টেনার পরিষ্কার না করি, সেই ক্ষেত্রে কিন্তু ইয়ে হবে না। আর এখানে একটা জিনিস আমি বলি যে হচ্ছে এখানে একটা নেম প্লেট আছে পাম্পের নেম প্লেটের সাথে আমার পাম্পের পারফরমেন্স এক হইতে হবে। যেমন এই নেম প্লেটে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে হচ্ছে পাম্পের রেটেড জিপিএম হচ্ছে 1250 জিপিএম, আর রেটেড পিএসআই হচ্ছে 145 পিএসআই, আর রেটেড আরপিএম হচ্ছে 2900। মানে হচ্ছে আমি যখন 2900 আরপিএমে ইঞ্জিনটা চালাবো, তখন আমি 1250 জিপিএম পানি ডেলিভারি পাবো, সাথে প্রেশারে 145 পিএসআই প্রেশার থাকবে। আর আমি যদি এটা 150%-এ চালাই, পাম্পটা 150%, মানে হচ্ছে 1250 জিপিএমের পাম্প যদি আমি 1875 জিপিএম পানি ডেলিভারি বাইর করি, সেক্ষেত্রে আমার তাও প্রেশার খুব একটা কমবে না, এটা 104 পিএসআই পর্যন্ত হয়তো হবে। তো আমরা যখন ইঞ্জিন কিনবো বা পাম্প কিনবো, তখন এই পাম্পের পারফরমেন্স আমরা চেক করে নিব যে 1250 জিপিএমের পাম্পে যখন 1250 জিপিএম পানি যাবে, তখন আমার প্রেশারের রেটেড প্রেশার থাকবে হচ্ছে 145, সেটা রেটেড প্রেশার 145 আমরা পাবো 1250 জিপিএম পানি যখন ছাড়বো টেস্ট লেনের মাধ্যমে। আর যদি আমরা 150% ছাড়ি, মানে 1200 আর 1875 জিপিএম পানি যদি ছাড়ি, সেক্ষেত্রে আমার 104 পিএসআই দেখাবে। এটা নেম প্লেটেই লেখা আছে, এবং এটা এইভাবে ইঞ্জিন চালানোর উপরে দেখে চেক করে নিব যে অ্যাকচুয়ালি আমাদের এইভাবে হচ্ছে কিনা। তো এইখানে হচ্ছে একটা সামপিট আছে, এই সামপিটটা দেওয়া হয় এই কারণে যে যখন আমরা এই যে এটা একটু গর্ত করে দেওয়া হয়, যাতে আমার এই কন্ট্রোল রুমে, এই পাম্প রুমে যদি কোনো পানি আসে, অযাচিত পানি, তাহলে এই পানিটা অটোমেটিক আমার এই ইয়েতে পড়বে, সামপিটে পড়বে। সামপিটে পড়লে এই পানিটা আমরা এই যে একটা আমাদের এখানে একটা পাম্প আছে, যেটাকে বলা হচ্ছে মাড পাম্পের মাধ্যমে আমরা পানিটা বাইরে ফেলে দিচ্ছি। এটা সবসময় অটোতে থাকে, যখনই পানি ভরে তখন এই যে আমাদের মাড পাম্পের এই তারটা অটোমেটিক উপরে উঠে আসে, তখন উপরে উঠে আসলে আমাদের ইঞ্জিন চালু হয়। মাড পাম্প যখন আমরা এটা উপরে উঠে আসবে, পানি ভরতে যখন উপরে আসবে, তখনই পাম্প চালু হবে। এভাবে আমরা পানিটা বাইরে ফেলে দিই। আর এখানে একটা বলে রাখি, বাইরে একটা ওই যে অ্যালার্ম চেক বাল্ব লাগানো আছে, দেখা যাচ্ছে কি না, অ্যালার্ম চেক বাল্বের মাধ্যমে আমাদের লাইনে যদি পাম্প চালু হয়, সেক্ষেত্রে আমরা এটা টের পাইতে পারি যে হচ্ছে অ্যালার্ম চেক বাল্বে অ্যালার্ম বাজবে। আর এখানে আমাদের রিজার্ভার আছে, রিজার্ভারের ক্যাপাসিটিটা আসলে এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে আগে, যেমন 60 মিনিট টু 90 মিনিট ছিল, যার কারণে কেউ বলতো 60 মিনিটে মানবো, কেউ বলে 90 মিনিট, কেউ আবার বলে যে না রেফারেন্স দিচ্ছে 75 মিনিট। যদিও আমরা অ্যালায়েন্সে যখন ছিল, তখন অ্যালায়েন্সের রিকোয়ারমেন্ট ছিল 60 মিনিট, পরে অ্যাকর্ড আসার পরে বলতেছিল 75 মিনিট, কিন্তু ফাইনালি অ্যাকর্ড আবার এটা এগ্রি করছে যে না, এটা 60 মিনিটই হবে, 60 মিনিট ক্যাপাসিটি দিতে হবে। তার মানে 1250 জিপিএমের পাম্পে আমরা রিজার্ভার সাইজ হইতে হবে 1250 ইন্টু হচ্ছে 60 মিনিট। আর অ্যাকর্ড আগে যেটা বলতো যে 75 মিনিট, এটা এখন আর ভ্যালিড থাকবে না। ওই যে আরএসসি আসছে নতুন, আরএসসি বলছে যে 60 মিনিট হলেই হবে। তো 60 মিনিট হলে 1250 জিপিএম পাম্পের জন্য 1250 জিপিএম ইন্টু হচ্ছে 60 মিনিট, তাহলে যেটা আসে সেই পরিমাণ পানি আমাদের লাগবে রিজার্ভারের সাইজ।
আর রিজার্ভারের সাইজ অবশ্যই এদিক থেকে উপরের দিকে হিসাব করা হবে। আর এই পাম্পের এই ভিতরে একটা বটেক্স প্লেট আছে যাতে আমার ভাইব্রেশন না হয় বা এই ধরনের বিষয়গুলো যাতে অ্যাভয়েড করা যায়। আর পাম্পে আমরা যে এমন ক্যাবেল চ্যানেল ইউজ করতে পারি যাতে ক্যাবেলগুলো একটু সিকিউর থাকে। আর এইখানে এটুকুই আমাদের পাম্প রুমে যে এখানে ফায়ার এক্সটিংগুইশার রাখা আছে, ইন কেস অফ ইমার্জেন্সিতে আমরা এই ফায়ার এক্সটিংগুইশারগুলো হয়তো ব্যবহার করতে পারবো। আর আজকে এতটুকুই, থ্যাংক ইউ এতক্ষণ সাথে থাকার জন্য।